যারা যারা কর আইনজীবী পরীক্ষা দেবেন কথা ভাবছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ছোট প্রশ্নগুলি আছে সেগুলি কিন্তু আমরা ধারাবাহিকভাবে প্রকাশ করতেছি। আপনি যদি আমাদের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার নতুন কিছু শিখবেন। তাহলে চলেন আজকে আমাদের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ইনকাম ট্যাক্সের বা এনবিআর এর ছোট প্রশ্ন। এনবিআর এ যারা পরীক্ষা দিবেন বিভিন্ন বিভিন্ন যে পদগুলি আছে শূন্য পদে যেগুলি নিয়োগ হয় সেগুলিতে যদি আপনি পরীক্ষা দেন তার আপনার জন্য কিন্তু এইগুলি প্রয়োজন। সেগুলি কি? ইনকাম ট্যাক্সের ছোট প্রশ্ন, এমসিকিউ, আইটিপি এক্সাম। আইটিপি এক্সামের জন্য যেমন প্রয়োজন, এনবিআর এর পরীক্ষার জন্য কিন্তু প্রয়োজন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আছে সেগুলি ছোট প্রশ্ন 1 মার্কের জন্য। তাহলে চলেন সেটি কি? সরকারি আয়ের প্রধান উৎস কি? সরকার কিভাবে আয় করে? সরকারি যে আয় হয়, সরকার যে একটা দেশ পরিচালনা করেন বিভিন্ন খাতে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা দেন, সেগুলি প্রত্যেকে দেন। সরকারের আয় কি? সেই আয়ের ভিত্তিটাই হচ্ছিল সরকারি আয়ের প্রধান উৎস কি? তাহলে সরকারি আয়ের প্রধান উৎস হচ্ছিল, আমরা সামনে উত্তরটা দিই, সরকারি আয়ের প্রধান উৎস হচ্ছিল কর। এই করের মাধ্যমে, বা যদি এখানে ইংলিশ দেন তাহলে ট্যাক্স, আপনি যেটাই লেখেন, আমরা কর লিখি যেহেতু আমরা বাংলা দিচ্ছি, এবং বাংলা ভার্সন হচ্ছে বাংলায় দিই। তাহলে আমাদের কি হলো? সরকারি আয়ের প্রধান উৎস কি? সরকারি আয়ের প্রধান উৎস হচ্ছে হলো কর। সেটা কি হবে, কিভাবে বুঝবেন? যেরকম আমার জানা মতে 2026 এবং 2027, 2026 এবং 2027 অর্থ বছরে সরকার কিন্তু 9,00,000 কোটি টাকা প্লাস, সম্ভবত আমার কাছে সঠিক ডাটাটা আমার এখন মনে নেই, 9,00,000 কোটি টাকা কিন্তু বাজেট। সেই বাজেটের 6,00,000 কোটি টাকায় দায়িত্ব দিচ্ছেন হচ্ছে হলো আপনার 6,00,000 কোটি টাকার দায়িত্ব দিচ্ছে এনবিআর কে, যে আপনি 6,00,000 কোটি টাকা প্লাস কিন্তু আপনি এই টাকা উত্তোলন করে সরকারকে দিবেন যাতে করে দেশ পরিচালনা করা হয়। তো এনবিআর কি উঠায়? এনবিআর হচ্ছে হলো কর উঠায়, কর। এনবিআর আরো আরো সেবা দেয়, সেক্ষেত্রে সর্বপ্রথম বা প্রধান সেবা হচ্ছে হলো কর। তাহলে আমরা কি দেখবো? সরকারি আয়ের প্রধান উৎস, সরকার প্রধান যে খাতগুলি থেকে উৎস থেকে আয় করে সেটি হচ্ছে আমার কর। আমার উত্তর শেষ। 2 নম্বর যেটি আছে বা 37 নম্বর, সেটি হচ্ছিল কর ধার্য হয় কিসের উপর ভিত্তি করে? একটি দেশের সরকার বা একটি দেশের সরকার প্রসেসিং এর সিস্টেমের মধ্যে যে কর নির্ধারণ করা হয় বা কর ধার্য করা হয়, কিভাবে ধার্য করা হয়? সেটি হচ্ছিল উত্তর জনগণের আয়ের উপর ভিত্তি করে, আয়ের উপর ভিত্তি করে, আয়ের উপর ভিত্তি করে। এখন আপনি বলতে পারেন যে সরকার জনগণের আয়ের উপর ভিত্তি করে কেমনে উঠায়? সেটা আমাদের হলো ব্যাপক লম্বা প্রশ্ন। তারপরে ছোট করে বলি যাতে করে আপনারা বুঝতে পারেন। আমাদের দেশে যদি আপনি মনে করেন যে 17 কোটি বলেন, 16 কোটি, 17 কোটি, 18 কোটি, ধরেন 20 কোটি মানুষ, আপনার ডাটা অনুযায়ী যে ডাটা আছে সেই ডাটা অনুযায়ী 18 কোটি মানুষ নাকি? তাহলে 18 কোটি মানুষই কি সবাই কি কর দেয়? সবাই কিন্তু কর দিচ্ছে না। কর দিচ্ছে মনে করেন হাতে গোনা, মনে করেন যে 2 লাখ, 5 লাখ বা 10 লাখ মানুষ, বা ধরেন 1 কোটি মানুষ কর দেয়। যদিও দেন 1 কোটি মানুষ, অথবা 50-60 লাখ মানুষের কর দেয়। তাহলে সেই ক্ষেত্রে এই যে আয়টা আছে, সব জনগণ কে আয় দেয়? সব জনগণ কিন্তু আয় দেয় না। কেন আয় দেয় না? তাদের সে আয় নাই। আয়ের একটি কিন্তু ভিত্তিও আছে। 2026-27 অর্থ বছরে কিন্তু 4 লাখ টাকা পর্যন্ত যদি আয় হয় তাহলে কিন্তু আপনি সরকারকে কি দিবেন না? কোনো কর দিবেন না। সেটা কিন্তু আমরা পড়েছি। তাহলে আমরা কি দেখলাম? যে কর ধার্য করা হয় কিসের উপর ভিত্তি করে? জনগণের আয়ের উপর ভিত্তি করে। 4 লাখ টাকার অতিরিক্ত যদি হয় তাহলে কিন্তু আপনি সরকারকে কর দিবেন। তাহলে সেটাও আমরা কিন্তু পড়েছিলাম। তাহলে আমরা সেটা এই প্রশ্নের মধ্যে গেলে আপনি এলোমেলো হয়ে যাবে। তাহলে আমরা যে প্রশ্নতে ছিলাম সেটাই, সরকারি আয়ের প্রধান উৎস কি? সরকারি আয়ের প্রধান উৎস হচ্ছে হলো কর। যে এটাই হচ্ছে সরকারের প্রধান বলতে এই খাতটাই হচ্ছে সরকারের প্রধান খাত। এর পরবর্তীতে কি কর ধার্য করা হয় কিসের উপর ভিত্তি করে? কর ধার্য করা হয় জনগণের আয়ের উপর ভিত্তি করে। আমরা এতক্ষণ পূর্বে যে আলোচনা করছি সেটা আপনার মাথা থেকে ফলাই দেন, সেটা আপনার মাথায় ধরলে আপনার আবার সমস্যা, তাহলে আবার বেশি বেশি চাপ হয়ে যাবে হয়তোবা। আমরা কোনোভাবে চাপ নিয়ে পড়াশোনা করব না। আমাদের এখন যে বয়স বা এই ইনকাম ট্যাক্স বা আইটিপি পরীক্ষার জন্য যারা যুক্ত আছেন বা যারা পরীক্ষা দিবেন তাদের আসলে এত কিছু মনে থাকবেও না, মনে রাখা সম্ভবও না। তাহলে 2 নম্বর গেল। 3 নম্বর, অর্থনৈতিক উন্নয়নের প্রতীক কি? অর্থনৈতিক উন্নয়নের প্রতীক হলো জাতীয় আয় বৃদ্ধি। জাতীয় আয় বৃদ্ধি। তাহলে এই 3 নম্বর প্রশ্নে কি প্রশ্নটা করলো? অর্থনৈতিক উন্নয়নের প্রতীক কি? অর্থনৈতিক উন্নয়নের প্রতীক হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি। যদি জাতীয় আয় বৃদ্ধি হয় তাহলে আপনার অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনৈতিক উন্নতি হবে। সেটা কিভাবে হবে?
ধরেন আপনার কাছে ধরেন ওই অর্থনৈতিক উন্নয়নের যে প্রতীকটা আছে, আপনার কাছে যদি মনে করেন 100 টাকা থাকে, বা আপনার সংসার বা পারিবারিক বা যে কোনো কিছু পরিচালনার ক্ষেত্রে আপনার 100 টাকা প্রয়োজন, সেক্ষেত্রে যদি আপনি 500 টাকা আয় করতে পারেন, আপনার অর্থনীতি কি হলো, উন্নতি হলো বা আরো অনেক উপরে গেল। সেই 500 টাকা কিন্তু আয় করা খুবই কঠিন কিছু, সেই কঠিন ওইভাবে কিন্তু আয় করা যায় না। তাহলে একটি দেশের বা একটি সোসাইটির কি হয়, অর্থনৈতিক উন্নয়নের প্রতি কি হয়, জাতীয় আয় বৃদ্ধি যদি হয়, তাহলে সেটাই হলো মূল অর্থনৈতিক উন্নয়নের প্রতীক। এর পরবর্তীতে কি আছে, বাংলাদেশ সরকার কত সালে কর কমিশন গঠন করেন? বাংলাদেশ সরকার 1984 সালে কর কমিশন গঠন করেন। কর কমিশন গঠন করেন। তাহলে এটা কি হলো, যে বাংলাদেশ সরকার কত সালে সর্বপ্রথম, এটা কিন্তু সর্বপ্রথম, এর আগে কিন্তু বাংলাদেশে এরকম সিস্টেম ছিল না। তাহলে সেটা কি হয়েছে, বাংলাদেশ সরকার কত সালে কর কমিশন গঠন করেন? বাংলাদেশ সরকার 1984 সালে এই কর কমিশন গঠন করেন। এটির মাধ্যমেই পরবর্তীতে কার্যক্রম পরিচালনা করা হয়। আর এই 1984 সালে কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে যে কর অধ্যাদেশ বা করের যে বিষয়গুলি আছে সবকিছুই কিন্তু সর্বপ্রথম 1984 সালে এইরকম কার্যকর পরিচালনা করা হয়। তাহলে আমাদের প্রশ্ন কি, বাংলাদেশ সরকার কত সালে কর কমিশন গঠন করেন? বাংলাদেশ সরকার 1984 সালে সর্বপ্রথম কর কমিশন গঠন করেন। আশা করি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছেন, কোনো সমস্যা হচ্ছে না। যদি সমস্যা হয় তাহলে আপনি বললেন। এর পরবর্তীতে যেটি আছে, রিটার্নের ভিত্তিতে কর পরিশোধ ব্যর্থতার জন্য জরিমানা হার কত? যদি আপনি রিটার্ন দিলেন, রিটার্ন দেওয়ানোর পরবর্তীতে রিটার্ন সাবমিট করলেন, কিন্তু আপনি সেটি করলেন না, পরিশোধ করলেন না, রিটার্নের ভিত্তিতে কর আপনি রিটার্ন জমা দিচ্ছেন, সেটা কিন্তু যে কর আছে সেই করটি আপনি পরিশোধ করলেন না, যে টাকাটি আছে, যে অর্থ সরকারকে জমা দেওয়ার কথা আপনার, সেই টাকাটি আপনি দিলেন না। যদি আপনি এরকম হয়, যদি না পরিশোধ করে থাকেন, তাহলে কিন্তু আপনার জরিমানা দিতে হবে। এই যে জরিমানা, সেই জরিমানা আসলে কত টাকা দিবেন বা কত পার্সেন্ট দিবেন, সেটি হচ্ছে আমার এখানে প্রশ্ন। সেটি হচ্ছে আপনার 25% জরিমানা দিবেন। সেটি কোন ধারার মাধ্যমে? ধারা হচ্ছে আমার 271 ধারা অনুযায়ী আপনি 25% জরিমানা দিবেন। এই হচ্ছে আমার মোট 5টি প্রশ্ন। এখন দেখেন, আমরা যদি শুরু থেকে শুরু করি তাহলে আমাদের কিন্তু বেশি সময় লাগলো না, আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু 5টি প্রশ্নের উত্তর শিখে গেলাম। আশা করি আপনি যদি যুক্ত থাকেন, আপনি যদি শুধু শুনেন, আপনার দেখতে হবে না, যদি আপনি শুধু শুনেন তাও কিন্তু আপনার হয়ে গেল। তাহলে কি, সরকারি আয়ের প্রধান উৎস কি? কর। কর ধার্য হয় কিসের উপর ভিত্তি করে? জনগণের আয়ের উপর ভিত্তি করে। অর্থনৈতিক উন্নয়নের প্রতীক কি? জাতীয় আয় বৃদ্ধি। বাংলাদেশ সরকার কত সালে কর কমিশন গঠন করেন? বাংলাদেশ সরকার সর্বপ্রথম 1984 সালে কর কমিশন গঠন করেন। রিটার্নের ভিত্তিতে কর পরিশোধের ব্যর্থতার জন্য জরিমানার হার কত? 25%। ধারা হচ্ছিল 271। এখন যেহেতু আপনি আমাদের ভিডিওটির সঙ্গে যুক্ত আছেন কিনা সেটা বোঝার জন্য, এই যে সরকার যে কর দেয়, সে কর ছাড়া অন্যান্য কোন কোন খাত থেকে সরকার আয় করে, এটা আপনাদের জন্য। আপনারা কি আসলে আমাদের সঙ্গে যুক্ত আছেন কিনা সেটার জন্য তো আপনারা অবশ্যই কমেন্ট করতেছেন, এতে আমি বুঝতে পারতেছি, বা আমাকে যেহেতু দিক নির্দেশনা আপনারা দিচ্ছেন যে ভাই এইভাবে করলে ভালো হবে, আমি কিন্তু আপনাদের পরামর্শ অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে আজকে যে প্রশ্নটি থাকবে সেটি সরকার তো মনে করেন যে করের মাধ্যমে আয় করে, সরকার আবগারি শুল্কের মাধ্যমে আয় করে, সরকার ভ্যাটের মাধ্যমে আয় করে, সরকার মূল্য সংযোজন করার মাধ্যমে আয় করে, সরকার টোলের মাধ্যমে আয় করে, সরকার খাজনার মাধ্যমে আয় করে, খাজনা বলতে যে ভূমি উন্নয়ন কর যেটি আছে এটির মাধ্যমে আয় করে, সরকার বিভিন্ন ফি এর মাধ্যমে আয় করে, সরকার বিভিন্ন জরিমানার মাধ্যমে আয় করে। এরকম যে আয়গুলি আছে এগুলি তো আমি বললামই। আপনার জানা মতে যদি কোনো আয় সরকার কোন কোন থেকে আয় করে সেটি যদি আপনার জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানানোর জন্য আপনার প্রতি অনুরোধ থাকবে, এবং ভিডিওটি একটি লাইক দেওয়ার অনুরোধ থাকবে। তাহলে আশা করি আপনার এই 5টি প্রশ্নের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ডেইলি ল একাডেমির সঙ্গে যুক্ত থাকবেন, এবং আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য অবশ্যই আপনার প্রতি অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম।